আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মহিষাদল সাধারণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিলক কুমার চক্রবর্তী। বুধবার মহিষাদল বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার চক্রবর্তীর সমর্থনে দাঁড়িবেড়িয়ায় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সাংসদ অভিনেতা দেব বা দীপক অধিকারী। প্রার্থী তিলক কুমার চক্রবর্তী একটি সংবাদ সম্মেলনে তার অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি দাবি করেন যে নির্বাচনে জিতলে তিনি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে মনোযোগ দেবেন। সংবাদ সম্মেলনের কিছু গুরুত্বপূর্ণ অংশ অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ এলাকায় রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মসংস্থানের সুযোগ হিসেবে হলদিয়া শিল্পাঞ্চল সম্পর্কিত কর্মস্থান বৃদ্ধি এবং স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষি ও মৎস্য কৃষক ও জেলেদের জন্য সরকারি প্রকল্প সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বাড়ানোর কথা বলেছেন। স্বাস্থ্য ও শিক্ষা, হাসপাতাল ও স্কুলের সুযোগ সুবিধা উন্নত করা, নতুন স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রতিশ্রুতি দিয়েছেন। পানীয় জল ও বিদ্যুৎ, প্রতিটি বাড়িতে বিশুদ্ধ জল এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নারী ও যুব ক্ষমতায়ন, স্বনির্ভর গোষ্ঠী SHG এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নারী ও যুবকদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। তিলক কুমার চক্রবর্তী বলেছেন যে মহিষাদলের উন্নয়নের জন্য তার কাছে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং জনগণের সমর্থন আবারও তৃণমূল কংগ্রেসের বিজয় নিশ্চিত করবে। আমার প্রণাম জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা দ্বিতীয়বারের জন্য আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার এই সুযোগ দিয়েছে। আমি অত্যন্ত খুশি যে আমি যে এত বড় একটা দায়িত্ব পেয়েছি যাতে সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। দিদিকে কৃতজ্ঞতা জানানোর ভাষা। দেখুন, আমাদের মহিষাদলের যা সমস্যা আছে, যতগুলো আমরা চেষ্টা করছি, অনেক সমস্যা মিটিয়েছি। তার মধ্যে মহিষাদলের সমস্যা, আমার বিধানসভা এলাকায় যে হসপিটাল আছে, সেই হসপিটাল 30 বেড, সেটাকে 100 বেডের করার দাবি দীর্ঘদিনের মানুষের। কারণ এখানে রোগীর সংখ্যা প্রচুর হয়, প্রতিদিন প্রায় 100-র উপরে রোগী থাকে, যার বেড থাকে না। 30 বেডের হসপিটাল, সেই জন্য এই রুরাল হসপিটালকে যাতে 100 বেডের করা যায়, আমি সেই প্রপোজাল দিয়েছি, বিধানসভাতেও তুলেছি। এবং মহিষাদলের ড্রেনেজ ব্যবস্থা, মহিষাদল বিধানসভা এলাকা যেমন মহিষাদল ব্লকের উপরে বেশ কিছু জায়গায় আছে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, আবার হলদিয়া ব্লকেরও বেশ কিছু জায়গায়, দেবভোগ থেকে আরম্ভ করে বেশ কিছু জায়গায় ড্রেনেজ সমস্যা আছে। মহিষাদলের দীর্ঘদিনের দাবি, যেখানকার ছেলেমেয়েরা শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনালে খেলে, বিভিন্ন জায়গায় তারা পারদর্শী হয়, অথচ এখানে একটা স্টেডিয়াম, অনেক জায়গায় স্টেডিয়াম হয়েছে, আমি বিধানসভায় তুলেছি এবং তারপরে DPR জমা দেওয়া হয়েছে, তারা একটা ভিজিটও করেছে, সেটাও হয়নি। কারণ তার জন্যই মহিষাদলের প্রতি বছর একটা MLA কাপ করে তাদেরকে খানিকটা হলেও খুশি করা হয়। প্রতিবার খুব ভালো আড়ম্বরতার সঙ্গে MLA কাপ হয়, 2 দিন ধরে ক্রিকেট এবং ফুটবল। ঠিক তেমনি মহিষাদলে একটা সুইমিং পুল নেই। আমাদের কলেজের একটি পুল আছে, তাতে মাঝে মাঝে কিছু ছেলেমেয়েরা ব্যবহার করে, কিন্তু মহিষাদলে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে এটা পুকুরে সাঁতার দিয়ে, তখন পানি ঘুরে। অথচ মহিষাদলে একটা সুইমিং পুল নেই। এটাও আমাদের দীর্ঘদিনের দাবি, যাতে মহিষাদলে একটা সুইমিং পুল হয়, মহিষাদলে একটা ফায়ার স্টেশন হয়। কারণ মহিষাদলে 2টো কলেজ, মহিষাদল আর্টস কলেজ, মহিষাদল গার্লস কলেজ, ও মহিষাদলে একটা ইউনিভার্সিটি আছে, যে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। দিদির নাম দেওয়া, গান্ধীজি মহিষাদলে এসেছিলেন 1942 সালে আপনার 25শে ডিসেম্বর। সেই কারণে মহিষাদলের মহাত্মা গান্ধীর নামেই এই ইউনিভার্সিটিটা করেছে। সেই ইউনিভার্সিটি সহ এখানে নবোদয় বিদ্যালয় আছে, এতগুলো কলেজ আছে। মহিষাদলের রথ, মহেশ্বর রথের পরে প্রসিদ্ধ রথ, এত বড় কাঠের রথ ভারতবর্ষের কোথাও নেই। এইসব কারণে আমি এই সব কিছু তুলেই বিধানসভায় তুলেছিলাম, এখানে একটা ফায়ার স্টেশন যাতে পায়। আমাদের মাননীয় MICর সঙ্গে কথাও হয়েছে, উনি বলেছেন সময় নিশ্চিত হবে, প্রপোজালটা তিনি গ্রহণ করেছেন। এছাড়া এখানে ইলেকট্রিক চুরি সহ এগুলো কিছু কিছু সমস্যা আছে। আর দৈনন্দিন কিছু রাস্তাঘাট অনেক করেছি, প্রচুর রাস্তাঘাট হয়েছে। ভারতবর্ষের সরকার এত টাকা আটকে রেখে দিল, 1,98,99,000 কোটি টাকা আটকে রেখে দিল।
তারপরেও পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4 এর মাধ্যমে অনেক রাস্তা হয়েছে। আরও কিছু রাস্তা আছে বাকি, যেগুলো করার প্রয়োজন আছে, মানুষের দাবি আছে। এর বাইরে আমি গত 5 বছরে আমার বিধায়ক যে ফান্ড 3,30,00,000 টাকা, তার পুরো টাকা খরচ করেছি। এটা অন্যান্য বিধায়করা করেছে কি জানি না, করেছি, এবং তার পুস্তিকা আকারে প্রকাশও করে দিয়েছে। মানুষকে ডেকে, প্রেস ডেকে পুস্তিকা আকারে প্রকাশও করে দিয়েছে। তাহলে সেই জায়গায় আমার বিধায়ক ফান্ডের যত হাইমাস্ট লাইট মহিষাদল বিধানসভা চত্বর জুড়ে, মহিষাদলের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয় যে স্কুল বিল্ডিংয়ে পড়তেন, সেই লাল বিল্ডিংকে আবার নতুন রূপে তৈরি করা, একদম ভেঙে ভেঙে পড়ছিল, সেটাকে নতুন রূপে তৈরি করা, রাজবাড়ির ভিতরে আটচালাকে সংস্কার করা, রাজবাড়ির ভিতরে আলোকিত করা, গোপালজির মন্দিরের ঘাট তৈরি করা, মহিষাদল বিধানসভা এলাকা জুড়ে আরও অনেক কিছু মনসাস্থানে একটি সংস্কার করা, বা গয়লাপাড়াতে একটি 1942 সালে যে ধর্ষিতা হয়েছিলেন, যে গণধর্ষণ হয়েছিল আন্দোলন করতে গিয়ে, সেখানে একটা স্মৃতিফলক ছিল, সেটা ভেঙে যাচ্ছিল, সেটাকে আবার নতুন রূপে তৈরি করা। এইরকম কিছু আবেগের জিনিস আমি গত 5 বছরে করেছি। তার সাথে সাথে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানকে টাকা দিয়েছি, বিশ্রামাগার করেছি, অ্যাম্বুলেন্স করেছি, আমার যতটুকু সাধ্য করেছি। তার বাইরেও পূর্ত দপ্তর থেকে এবং ইরিগেশন দপ্তর থেকে কোটি কোটি টাকা নিয়ে এসেছি। নরহাট থেকে বালুঘাট একটা রাস্তা দীর্ঘদিন ভাঙা ছিল, 15 কোটি টাকা সেই রাস্তার কাজ শুরু করতে পেরেছি আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায়কে দিয়ে বলিয়ে, সেটা হয়েছে। NH 41 থেকে তেরবিঘা, যেটা তেরবিঘা নদীর উপরে যাতে ব্রিজ হওয়ার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। যদি 2021 সালে হয়তো দিদি নন্দীগ্রাম থেকে জিততেন, তাহলে হয়তো ওখানের ব্রিজ এতদিন হয়ে যেত। তো ব্রিজের আগে প্রথম পদক্ষেপ NH 41 থেকে তেরবিঘা মতো রাস্তার এক্সটেনশন করা হচ্ছে, অনেক চওড়া করা হচ্ছে। আরও অনেকগুলো পথশ্রী 4 থেকে আমরা রাস্তা পেয়েছি, হিয়াখালি থেকে কুকুরহাটি, হিয়াখালি থেকে দনিপুর, তারপরে মহিষাদল সিনেমা মোড় থেকে একদম NH 41, বকুলতলা থেকে ঝাউপদরা, প্রচুর রাস্তার কাজ চলছে এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কিছু কাজ শুরু হবে। এমনি আর বাকি মহিষাদলবাসী এমনি খুশি। মহিষাদলের সবসময় আমাকে হাতের কাছে পায়, ফোন করলেই তিলক আছে, রাত্রিভিত্তিক ফোন করলে আমি আছি, যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে আমি আছি, যেটা অন্যান্য কোনো রাজনৈতিক দলের সেই ভূমিকা এই ভোটের আগে দেখা যায়, ভোটের পরে আর কোনোরকম কোনো ভূমিকা নেই। 2024 সালে বিজেপির যিনি এমপি হয়েছে, তিনি তো কোনো প্রেক্ষাপটেই নেই, কোনো মিটিংয়েই নেই। বিজেপির দলের যে মিটিং হচ্ছে, যিনি বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমএলএ হিসেবে, তা তিনি তো এমপিকে নিয়েই মিটিং করতে পারছেন না। শুভেন্দুবাবু তো দেখলাম কোনো মিটিংয়েই এমপিকে নিয়ে ঘরে না, বা তার সঙ্গে সেই সম্পর্কও নেই। এইরকম জায়গা আছে। আমাদের বিশ্বাস যে মহিষাদলের মানুষ বুঝেছে বিজেপি মানেই দাপ্পা, বিজেপি মানেই ঝুট, বিজেপি মানেই মিথ্যা, আর দিদি মানেই সত্যি, দিদি মানেই হবে, দিদি মানেই বিশ্বাস। সেই কারণে দিদি যা যা বলেছে তাই হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি যা যা বলেছে, প্রধানমন্ত্রী যা যা বলেছে, সব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষ আর বিশ্বাস করছে না। ওই এখন কি অন্নপূর্ণা ভান্ডারের কি ফর্ম নিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু প্রত্যেকেই বিরোধিতা করছে যে না না, আপনাদের দরকার নেই। আমাদের যে লক্ষ্মী ভান্ডার আছে, লক্ষ্মী ভান্ডার 500 ছিল, আজকে 1700 হয়েছে, 1500 টাকা হয়েছে। আমরা দিদির উপরে আস্থা রাখছি, দিদিই দেখবেন আমাদের লক্ষ্মী ভান্ডার আপনি আপনি বাড়িয়ে দেবেন। না, আমি তো জানি যে আমাদের বৃদ্ধ মানুষেরা, সিনিয়র লোকেরা সবই দিদির উপরে আস্থাশীল। দিদি কিভাবে বাংলাকে আজকে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত কীভাবে নিয়ে এসছে, প্রতিটি বৃদ্ধ মানুষ খুশি। কিছু বৃদ্ধ মানুষ পেনশনের বাইরে ছিল। আমরা প্রথম পর্যায়ে যখন আসি তখন এত পেনশন পেত, কিন্তু কিছু মানুষ এখনো বার্ধক্য ভাতা পায়নি, সেটা দুঃখ ছিল। কিন্তু দিদি এবারে বলেছে, ইস্তাহারে প্রকাশ করেছে, তিনি এলেই চতুর্থবার সরকার হলেই তিনি বার্ধক্য ভাতা দেবেন, এবং যাদের ঘর নেই তাদের ঘর দেবেন। তাদের দিদির কথা মানে ওনারা সকলে বিশ্বাস করছেন, কারণ তার বাড়ির বৌমাই তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তার বাড়ির নাতি নাতনিরা তো সাইকেল পেয়েছে, বই খাতা, পেন, জুতো, অন্যান্য সুযোগ পেয়েছে। সেই জন্য বয়স্ক মানুষরা প্রত্যেকেই দিদির উপরে অনেক বেশি আস্থা আছে।
না, আমি বলছি এটা তো আপনাদেরকে অনেকদিন আগে বলা হয়েছে যে বাংলা জননেত্রী একদিকে, ভারতবর্ষের সরকার, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি, রাজ্যপাল সব একদিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে জনতা। এগুলো যত করবে তত বিজেপি পিছু। এটাও বিরোধী দলনেতার এইসব চক্রান্ত, এখানকার বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে রাজ্যে তাদের চক্রান্ত। এটাতে করে মানুষের মনে হচ্ছে যেন গণতন্ত্রকে গলা টিপে ধরা, সংবিধানকে গলা টিপে ধরা। এটা ঠিক না। যত করবে নির্বাচনের প্রোটোকল অনুযায়ী যারা বিজেপিতে যাচ্ছে তাদের বাড়িতে সিবিআই যাচ্ছে না, ইডি যাচ্ছে না, ইনকাম ট্যাক্স যাচ্ছে না। যারা তৃণমূলে যাচ্ছে বা তৃণমূলে আছে তাদের বাড়িতে সিবিআই যাচ্ছে, ইনকাম ট্যাক্স যাচ্ছে। আজকে পবিত্র আমাদের যে নন্দীগ্রামের প্রার্থী, সেখানে প্রণয় পাল, পবিত্র পাল তো নন্দীগ্রামের যে প্রার্থী পবিত্র কর, তারখানে দেখুন সে যতদিন বিজেপিতে ছিল কিছু অসুবিধা নেই, সে যখনই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে এলো সঙ্গে সঙ্গে তার উপরে কেস দায়ের করলো। সেখানে এনআইএ নোটিশ পাঠাচ্ছে প্রায় 40-42 জনকে। এগুলো কি? এগুলো বুঝতে পারছে যেন এনআইএ, সিবিআই, ইডি সব বিজেপির পার্টি অফিস থেকে পরিচালিত হচ্ছে। না, এটা তো আমি জানি না, এটা তো প্রশাসন তদন্ত করে দেখবে। যারাই দুষ্ট অথবা এটাও হতে পারে, চক্রান্ত হতে পারে। বিজেপি নেতার বাড়ির সামনে বোম বিস্ফোরণ হচ্ছে, উনি রিপোর্ট করেছেন। ইচ্ছা করে ওনারাই করে হয়তো দোষ চাপাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির লোকেরা তৃণমূলের উপর দোষ চাপাচ্ছেন। এটা ওনার সময় কৌশল আছে, ওনার কৌশল এরকম অনেক রকম কৌশল করে উনি তার ইমেজ তৈরি করতে যাচ্ছেন। কারণ নন্দীগ্রামের মানুষ বলছে যে বিজেপি হারছে, ভবানীপুরের লোকেরা বলছে বিজেপি হারছে। এখন কোথায় যাবে? খুব নিরুপায় অবস্থা হয়েছে। নাহলে সেদিন আমরা দেখলাম বাড়ির একটা কোনো জায়গায় জয় বাংলা বললে এত লাফিয়ে ওঠার কোনো কারণ নেই। বাংলায় থাকবো, শিবপুরে বাংলায় থাকবো, বাংলায় খাবো, বাংলার আলো বাতাস গ্রহণ করবো, বাংলার সবকিছু ভোগ করবো। আর জয় বাংলা বললে এত রেগে ওঠার কোনো কারণ নেই। রেগে ওঠার কারণ হচ্ছে খালি একটু ফার্স্ট স্টেশনে আছেন যে দুটো সিটি বোধহয় যাবে, আমার রাজনৈতিক বোধহয় মৃত্যু করবে।